আমরা আলোচনা করব লুডভিগস অ্যাঞ্জাইনা নিয়ে। সো লুডভিগস অ্যাঞ্জাইনা বা এটার আরেকটা নাম হচ্ছে সাবম্যান্ডিবুলার স্পেস ইনফেকশন বা ইনফ্লামেশন। ইনফেকশন অর ইনফ্লামেশন অফ দ্য সাবম্যান্ডিবুলার স্পেস, এরকম যদি হয় এবং ক্ষেত্র বিশেষ সেক্ষেত্রে পাস কালেকশন হইতে পারে। তো যদি পাস কালেকশন হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু একইভাবে ইনসিশন এন্ড ড্রেনেজ করা লাগবে। তো তার আগে আমাদের জানতে হবে যে সাবমেন্ডিবুলার স্পেসের এই স্পেস আসলে কোনটা এবং অ্যানাটমিটা কি। তো সাবমেন্ডিবুলার স্পেসটা হচ্ছে এটার বাউন্ডারিটা যদি আমি বলার চেষ্টা করি, এই ছবিটা নিয়ে আসছে হচ্ছে ধিংরা থেকে। সো এটার বাউন্ডারিটা হচ্ছে এরকম যে সুপেরিয়রলি থাকে হচ্ছে ফ্লোর অফ দ্য মাউথ এন্ড টাং। ফ্লোর অফ দ্য মাউথ আর হচ্ছে টাং থাকে, তাহলে আমরা উপরে দেখতে পাচ্ছি এই যে টাং, আর এদিকে হচ্ছে এটা ফ্লোর অফ দ্য মাউথ, এটা হচ্ছে উপরে। নিচে কি থাকে? ইনফেরিয়রলি থাকে হচ্ছে, ইনফেরিয়র থাকে আমরা যদি এভাবে চিন্তা করি যে আমাদের চিনের নিচে কি আছে, স্কিন আছে, ডিপ সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা, এবং ডিপ ফাসাটা কি ডিপ সার্ভাইকাল ফাসা। তার যে সুপারফিশিয়াল লেয়ারটা এটা কিন্তু সবার নিচে আছে, আর তার ভিতরে কিন্তু এই ফাঁকা জায়গাটা। অর্থাৎ আমরা যদি চিনের নিচে দিয়ে এরকম হাত দিই, আমরা হাত দিলে যেটা ফিল করতে পারি এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ফাসাটা। ফাসার ঠিক উপরে কি থাকে? ফাসার ঠিক উপরে থাকে হচ্ছে আমাদের এই ফ্লোর অফ দা মাউথ, তারপরে হচ্ছে টাং, যেটা আমরা ওরাল ক্যাভিটির ভিতর দিয়ে ফিল করতে পারি। তাহলে ওরাল ক্যাভিটির ভিতর দিয়ে ফিল করতেছে এইটা। নিচে হচ্ছে এই যে ম্যান্ডিবল যে দেখা যাচ্ছে এখানে ম্যান্ডিবল, আর এই নিচে এটা কি, এটা হচ্ছে ওই যে স্কিন সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা, সেই ডিপ সার্ভাইকাল ফাসা, যেটা ডিপ সার্ভাইকাল ফাসা। এই ডিপ সার্ভাইকাল ফাসার সুপারফিশিয়াল লেয়ার, তাহলে ইনফেরিয়রলি কে সুপারফিশিয়াল লেয়ার্স অফ ডিপ সার্ভাইকাল ফাসা, এটা হচ্ছে ইনফেরিয়রলি। আর সামনের দিকে এবং ল্যাটারালি, অ্যান্টেরো ল্যাটারালি সামনেও কিন্তু ম্যান্ডিবলটা আছে, যেটা এইভাবে ক্রস করে গেছে, যেটা এখানে দেখানো নাই, কাটা আছে। সে অ্যান্টেরো এবং ল্যাটারালি কি থাকে? ম্যান্ডিবলটা থাকে, বডি অফ ম্যান্ডিবল। অ্যান্টেরো ল্যাটারালি বডি অফ ম্যান্ডিবল। বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে পোস্টেরিয়রলি আর মিডিয়ালি, কারণ এখানে অ্যান্টেরো কভার হয়েছে, ল্যাটারাল কভার হয়েছে। অ্যান্টেরো অপোজিট হচ্ছে পোস্টেরিয়রলি, পোস্টেরিয়রলি থাকে হচ্ছে বডি অফ হাইওয়েড বোন, বডি অফ হাইওয়েড, যেটা এই ছবিতে দেখানো হয় নাই। আর মিডিয়ালি থাকে হচ্ছে অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক, যেটা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক এখানে আছে, মিডিয়ালি আছে। অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক মাসেল। তাহলে এই সব এই বাউন্ডারির মাঝখানে যে স্পেসটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সাবম্যান্ডিবুলার স্পেস। এখন যদি আমরা এই সাবম্যান্ডিবুলার স্পেসের মধ্যে দেখার চেষ্টা করি যে এখানে কি কি জিনিস আছে। সো ওভারঅল এইটা উপরে টাং, এই এই জায়গাটা রেখে এখানে এইরকম যে স্পেসটা এইখানে, এই যে এদিকে এটার আগে মিডিয়ালি ওটাকে রেখে এই যে স্পেসটা, এটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সাবম্যান্ডিবুলার স্পেসটা। সাবম্যান্ডিবুলার স্পেসের মধ্য দিয়ে গেছে একটা মাসল, সেটা হচ্ছে মাইলোহায়োইড মাসল। সেই মাইলোহায়োইড মাসল দিয়ে এই সাবম্যান্ডিবুলার স্পেসটা কিন্তু দুইটা কম্পার্টমেন্টে ভাগ হয়ে গেছে, একটা আপার কম্পার্টমেন্ট আর একটা হচ্ছে লোয়ার কম্পার্টমেন্ট। এই আপার কম্পার্টমেন্টের নাম হয়েছে সাবলিঙ্গুয়াল স্পেস, কারণ এটা লিঙ্গু অর্থাৎ টাঙের নিচে আছে, এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল স্পেস। আর লোয়ার যে কম্পার্টমেন্টটা, এই লোয়ার কম্পার্টমেন্টের মধ্যে আবার দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে মিড লাইনের কাছাকাছি যেটা, সেটা হচ্ছে সাব মেন্টাল স্পেস, আর মিড লাইন থেকে একটু দূরে যেটা, সেটা হচ্ছে সাব ম্যাক্সিলারি স্পেস। তাহলে আমরা জিনিসটাকে এভাবে বলতে পারি যে মাঝখান দিয়ে চলে গেছে কে? মাঝখান দিয়ে চলে গেছে হচ্ছে মাইলোহায়োয়েড। মাইলোহায়োয়েড এর উপরে কে? এর উপরে হচ্ছে সাবলিঙ্গুয়াল স্পেস। আর নিচে কি? নিচে দুই ভাগে ভাগ, এইদিকে মিড লাইনের কাছাকাছি হচ্ছে সাব মেন্টাল স্পেস, আর মিড লাইন থেকে একটু দূরে হচ্ছে সাব ম্যাক্সিলারি স্পেস। এখন এর মধ্যে এই মাইলোহাইড মাসল কিন্তু আর পুরো স্পেস জুড়ে নাই, সামনের দিকে আছে। তাহলে পিছনের দিকে কি? পিছনের দিকে থেকে যদি আমরা দেখি, পিছনের দিক থেকে অর্থাৎ ল্যাটারাল ভিউ যদি আমরা দেখার চেষ্টা করি, মাইলোহাইড মাসলটা হচ্ছে এইরকম একটা কাট সেকশন আমরা দেখতেছি। আর
উপরে এই পুরাটা হচ্ছে আমাদের সাব লিঙ্গুয়াল স্পেস, আর নিচে হচ্ছে এখানে সাব মেন্টাল আর সাব ম্যাক্সিলারি। সো এরা কিন্তু পিছন দিক দিয়ে কমিউনিকেট করে একে অপরের সাথে। সো দিস স্পেসেস, আপার কম্পার্টমেন্ট আর লোয়ার কম্পার্টমেন্ট, এরা কিন্তু মাইলোহাইডের পিছন দিয়ে একে অপরের সাথে কমিউনিকেট করে। সো এই জন্য অ্যাবসেস যদি কোনো একটা জায়গায় হয়, উপরে হইলে নিচে, অর্থাৎ টোটাল স্পেসের মধ্যে কিন্তু ছড়াই পড়ে, টোটাল যে স্পেসটা অর্থাৎ সাবম্যান্ডিবুলার স্পেস পুরোটাতেই কিন্তু ছড়াই পড়ে অ্যাবসেস যদি হয়। সো অ্যাবসেস হওয়ার আগে যে ইনফ্লামেশন যেটা হয়, তখন থেকে এটাকে আমরা বলে থাকি হচ্ছে লুডভিগস অ্যাঞ্জাইনা। তো এটা কেন হইতে পারে, এটিওলজিটা কি, এখানে ইনফেকশনটা আসলো কিভাবে? এটিওলজি, সেখানে নাম্বার ওয়ান যে কজ সেটা হচ্ছে ডেন্টাল ইনফেকশন। কারণ এখানে ফ্লোর অফ দ্য মাউথের ঠিক নিচেই যেহেতু থাকে, দাঁতের কোনো ইনফেকশন ওটা রুট দিয়ে ভিতরে চলে যায়, পরে সেখান থেকে কিন্তু সাবম্যান্ডিবুলার স্পেসটা এফেক্টেড হয়। সো ডেন্টাল ইনফেকশন, সেটা হতে পারে ডেন্টাল ক্যারিজ, যে কোনো ডেন্টাল ইনফেকশন যদি থাকে সেখান থেকে কিন্তু এই সাবম্যান্ডিবুলার স্পেসে ইনফেকশন হতে পারে। তারপরে সেকেন্ড যে কজটা, সেটা হচ্ছে পেনিট্রেটিং ইনজুরি টু দ্য মাউথ। পেনিট্রেটিং ইনজুরি টু দ্য মাউথ। থার্ড যে কজ আছে সেটা হচ্ছে ফ্র্যাকচার ম্যান্ডিবল। আর ফোর্থ হচ্ছে ক্রনিক সাবম্যান্ডিবুলার সায়ালোলিথিয়াসিস। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাব ম্যাক্সিলারি স্পেসের মধ্যে একটা স্যালাইভারি গ্ল্যান্ড থাকে, যেটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এবং স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে যদি ডাক্টে যদি কোনো স্টোন থাকে, তাহলে সেটাকে বলা হয় সায়ালোলিথিয়াসিস। সায়ালো ফর স্যালাইভারি গ্ল্যান্ড, আর লিথিয়াসিস ফর হচ্ছে স্টোন। তাহলে যদি ডাক্টে স্টোন থাকে, তাহলে ক্রনিক্যালি ডাক্টে অবস্ট্রাকশন থাকবে। আর ডাক্টে অবস্ট্রাকশন থাকলে তার ভিতরে স্ট্যাসিস ডেভেলপ করে, স্ট্যাসিস থেকে সেখানে ইনফেকশন হয়, ফলে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে একটা ইনফেকশন হবে এবং সেটা পরবর্তীতে ছড়াই পড়বে টোটাল স্পেসের মধ্যে। এবং যেখান থেকে আমরা পাচ্ছি কি, লুডভিগস অ্যাঞ্জাইনা পাচ্ছি, যেটা হচ্ছে ইনফেকশন বা ইনফ্লামেশন অফ দ্য সাবম্যান্ডিবুলার স্পেস। তো অ্যাকচুয়ালি এখানে কি হয়, অ্যাকচুয়ালি এখানে পাস কালেকশন হয়, অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি একটা অ্যাবসেস। তো যদি অ্যাবসেস হয় তাহলে কি হবে, সাইন সিমটমের ক্ষেত্রে অবশ্যই ফিভার থাকবে এবং হাই ফিভার থাকবে। তো ক্লিনিক্যাল ফিচার যদি আমরা চিন্তা করি, ক্লিনিক্যাল ফিচার অর্থাৎ সিমটম কি কি থাকবে, সিমটমের মধ্যে এখানে দুইটা ভাগে অ্যাকচুয়ালি ভাগ করে বলতে হবে। যে যদি এটা শুধুমাত্র ওরাল ক্যাভিটিতে থাকে, অর্থাৎ এখানে যদি উপরের স্পেসটা থাকে, আমরা ইন জেনারেল আগে বলে নিচ্ছি, তারপর আলাদা করে বলতেছি। সেখানে যেটা থাকবে সেটা হচ্ছে ডিসফেজিয়া থাকবে, কারণ ওরাল ক্যাভিটির জাস্ট ফ্লোর অফ দ্য মাউথের নিচেই একটা সোয়েলিং এখানে, সেই জন্য ডিসফেজিয়া থাকবে। ইনফ্লামেটরি সোয়েলিং, সেহেতু টেন্ডারনেস থাকবে, এই জন্য সেখান থেকে ওডাইনোফেজিয়া ডেভেলপ করবে, ওডাইনোফেজিয়া। তারপরে এইদিকে নিচের দিকে যেহেতু সাবমেন্টাল সাবম্যাক্সিলারি এই স্পেস গুলো নেকের মাসেলের সাথে খুব কাছাকাছি, এবং এদিকে ম্যাস্টিকেশনের যে মাসেল, সেখানে কি ম্যাস্টিকেশনের মাসেল যে মিডিয়াল টেরিগয়েড, এগুলোর সাথে খুব কাছাকাছি আছে, এই জন্য কি হয় এখানে ট্রিসমাস ডেভেলপ করে। আর এদিকে ফ্লোর অফ দ্য মাউথটা সোলেন থাকে, সোয়েলিং টুয়ার্ডস দ্য ফ্লোর অফ দ্য মাউথ, আর একটা হচ্ছে সোয়েলিং অফ দ্য নেক। দুই রকম হইতে পারে। সো সে বলবে যে আমার মুখের ভিতরে ফোলা আছে, যদি সাব লিঙ্গুয়াল স্পেসে হয়, তাহলে উপরে এটা ফ্লোর অফ দ্য মাউথের দিকে যাবে, কারণ উপরের বাউন্ডারিটি এটা হচ্ছে ফ্লোর অফ দ্য মাউথ, মাউথ। আর নিচের বাউন্ডারি কি, এটা হচ্ছে নেকের স্কিন, নেক স্কিন সবার লাস্টে। তাহলে যদি সাবম্যাগ লিঙ্গুয়াল স্পেসে কনফাইন থাকে, তাহলে কি হবে, সোয়েলিংটা উপরের দিকে বাড়বে। সো সোয়েলিং টুয়ার্ডস দ্য ফ্লোর অফ মাউথ, এটা একটা হিস্ট্রি দিবে। আর যদি নিচের স্পেস হয়, সাবম্যাক্সিলারি হোক বা সাবমেন্টাল হোক, তাহলে কি হবে, এটা সোয়েলিং বাড়বে নেকে, নিচের দিকে বাড়বে। তাহলে এখানে দুই রকম হিস্ট্রি দিতে পারে, একটা হচ্ছে মানে মূলত এটা সোয়েলিং এর কথা বলবে, এটা কি হতে পারে, টুয়ার্ডস দ্য ফ্লোর অফ দ্য মাউথ হতে পারে, অথবা টুয়ার্ডস দ্য নেক হতে পারে, নেক সোয়েলিং হতে পারে। আর যেহেতু এখানে পাস জমা হয়, পাস জমালে কি থাকবে, ফিভার থাকবে, হাই ফিভার, হাই ফিভার থাকবে। এবং এর পাশাপাশি যেহেতু ওখানে ইনফ্লামেশন হচ্ছে, এই সাবম্যান্ডিবুলার স্পেস এর এর ঠিক পিছনেই, কিন্তু এর পিছনেই কি থাকে, পিছনে আমরা বলেছি পোস্টেরিয়রলি হাইওয়েড বোন, হাইওয়েড বোনের পিছনেই কিন্তু থাকে হচ্ছে ল্যারিংস ট্রাকিয়া, এগুলো থাকে হাইওয়েড বোনের পিছনে। তো ওখান থেকে কি হবে, ল্যারিঞ্জিয়াল ইডিমা হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, ল্যারিঞ্জিয়াল ইডিমা, রেসপিরেটরি ডিস্ট্রেস। তাহলে যদি এই ধরনের সিমটম গুলো নিয়ে আসে, যে ডিসফেজিয়া, ওডাইনোফেজিয়া বলতেছে, ট্রিসমাস আছে, হাই ফিভার আছে, এগুলো দেখে আমাদের কি মনে হবে, যে হাই ফিভার আছে, অর্থাৎ একটা ইনফ্লামেটরি কন্ডিশন। এবং যেহেতু ফিভার অনেক হাই, হয়তো বডির কোনো এক জায়গায় পাস জমা হয়েছে। যেহেতু ডিসফেজিয়া, ওডাইনোফেজিয়া বলতেছে যে ওরাল ক্যাভিটি, ফ্যারিংস, এগুলো রিলেটেড। তাহলে তখন আমরা কি করব, তখনও কিন্তু আমরা শিওর না যে এটা লুডভিগস অ্যাঞ্জাইনা কিনা।
তখন সে যদি ছাড়তে বলে যে আমার এদিকে নেকের এদিকে ফুলে যাচ্ছে, গলার সামনে ফুলে যাচ্ছে, বা মুখের ভিতরে ফোলা ফোলা লাগছে, তাহলে আমরা আরেকটু ক্লু পাইলাম যে এটা হচ্ছে সাবম্যান্ডিবুলার স্পেসের ইনফেকশন হতে পারে। এরপর আমাদের কি করতে হবে, আমাদেরকে এক্সামিনেশন করতে হবে। অন এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা ওরাল ক্যাভিটি এক্সামিনেশন করব আর হচ্ছে নেক এক্সামিনেশন করব। সো ওরাল ক্যাভিটি এক্সামিনেশন করলে আমরা কি পাবো, যদি সাবলিঙ্গুয়াল স্পেসে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ফ্লোর অফ দ্য মাউথে একটা সোয়েলিং দেখতে পাবো, স্লো সোয়েলিং ইন দ্য ফ্লোর অফ মাউথ। এবং এই সোয়েলিং এর জন্য কি হবে, টাংটা পুশড হবে আপওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস, টাং পুশ আপ এন্ড ব্যাক। এবং এই যে টাং এবং টাঙের নিচে আরেকটা সোয়েলিং আছে যেটাকে দেখতে টাঙের মতো মনে হবে, এইটাকে বলতেছে হচ্ছে ডাবল টাং অ্যাপিয়ারেন্স। ডাবল টাং অ্যাপিয়ারেন্স। তো জিনিসটা ওরাল ক্যাভিটি যখন দেখা হয় তখন জিনিসটা এরকম দেখতে লাগে, যে ধরলাম এটা হচ্ছে আপার জ, এটা হচ্ছে লোয়ার জ, এদিকে এখানে ওরাল ক্যাভিটি দেখা যাচ্ছে, এই দাঁতের এইগুলো এইভাবে দিয়ে দিলাম। এইখানে আমরা সাধারণত টাংটাকে দেখতে পাই এইভাবে থাকে। তো এখন সোয়েলিং হয়ে যাওয়ার কারণে কি হবে, টাংটা তো পুশ বা ব্যাকওয়ার্ড হবে, সো ব্যাকওয়ার্ড হইলে একটু ছোট লাগবে, এরকম লাগবে। আর এটা ঠিক নিচে কি থাকবে, এটা ঠিক নিচে ওই যে নতুন করে যে সোয়েলিং হয়েছে সেটা থাকবে। তো নতুন সোয়েলিংটাও এখানে থাকতেছে, সো মনে হবে যে দুইটা টাং আছে, ডাবল টাং অ্যাপিয়ারেন্স। তো এটা হচ্ছে যদি সাবলিঙ্গুয়াল স্পেসে থাকে। আর যদি সাব মেন্টাল বা সাব ম্যাক্সিলারি তে চলে আসে, লোয়ার স্পেসে যদি এক্সটেন্ড করে, সেক্ষেত্রে কি পাবো, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে নেক সোয়েলিং। নেক সোয়েলিং দুই পাশে পাবো, কারণ স্পেস গুলো দুই পাশে থাকে। নেক সোয়েলিং, এবং এটার কনসিস্টেন্সি কিরকম থাকবে, উডি হার্ড কনসিস্টেন্সি, এবং এটা অনেক ভেরি টেন্ডার থাকবে, টেন্ডার, রেড, এবং লোকাল টেম্পারেচার অনেক হাই থাকবে, লোকাল টেম্পারেচার রেইজ থাকবে। সো এগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এখানে পাস কালেকশন হয়েছে। সো নেকে যখন ওরা পাচ্ছি এবং মুখেও ভিতরেও প্রবলেমের কথা বলতেছে, তার মানে কি, তার মানে হচ্ছে টোটালটাতে এক্সটেন্ড করে গেছে, টোটাল সাবম্যান্ডিবুলার স্পেসে। তো তাইলে হয় কি হবে, হয় শুধু সাবলিঙ্গুয়ালে থাকবে, অথবা ওখান থেকে পুরোটা ছড়াই যাবে, কিন্তু শুধু নেকে কিন্তু হবে না। তাহলে এখন যদি এরকম হয়, এবার আমার ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে যখন পাস কালেকশন হয় নাই তার আগে জাস্ট অ্যান্টিবায়োটিক দিলেই হইতো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পাস কালেকশন হয়ে যায় তারপরে কিন্তু পেশেন্ট আসে। তো সেই ক্ষেত্রে যেহেতু পাস আছে, আমাদেরকে কি করতে হবে, পাস আগে ড্রেন করতে হবে, সো ইনসিশন এন্ড ড্রেনেজ। এখন এখানে যে ইনসিশন দিবে, ইনসিশনটা দেওয়া হবে কোথায়, ফ্লোর অফ দ্য মাউথে দিবে। যদি সাবলিঙ্গুয়াল থাকে, শুধু শুধু যদি সাবলিঙ্গুয়াল থাকে, তাহলে মেইনলি সোয়েলিংটা হচ্ছে ফ্লোর অফ দ্য মাউথের ঠিক নিচে, ওখানে ইনসিশন দিয়ে অল্প করে পাস বের করে নিয়ে আসবে। তাহলে যদি শুধু সাবলিঙ্গুয়াল থাকে, তাহলে সেক্ষেত্রে ইন্ট্রা ওরাল ড্রেনেজ করতে হবে, ইন্ট্রা ওরাল, এবং এক্ষেত্রে ইনসিশন দেওয়া হবে ফ্লোর অফ দ্য মাউথে। আর যদি নিচ পর্যন্ত এক্সটেন্ড করে যায়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এক্সটার্নালি ড্রেন করতে হবে, এক্সটার্নাল ড্রেনেজ। এবং সেক্ষেত্রে ইনসিশনটা দেওয়া হয় হর্স শু শেপ, অর্থাৎ আমি যদি এভাবে চিনটা আঁকার চেষ্টা করি, এই চিন, ভালো হলো না, এই যদি একটা মানুষের চিন হয়ে থাকে, তাহলে এখানে তার এই নিচে দিয়ে নেকটা এঁকে দিলাম, নেক। তাহলে এখানে তার ইয়ে হয়েছে কোথায়, সাবম্যান্ডিবুলার স্পেসে এইভাবে ইনভলভ হয়েছে, এই পাশে এবং এই পাশে, এইভাবে তার কিন্তু এখানে অ্যাবসেসটা হয়েছে। তাহলে এক্ষেত্রে ইনসিশনটা দিতে হবে এইরকম, এই পাশ থেকে এক পাশের অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল থেকে শুরু করে আরেক পাশের অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল পর্যন্ত এইভাবে ইনসিশন দিতে হবে। সো এটা একটা হর্স শেপ ইনসিশন হইলো। এই হর্স শেপ ইনসিশন ফ্রম ওয়ান অ্যাঙ্গেল টু অ্যানাদার অ্যালং দ্য অ্যান্টেরিয়র বর্ডার অফ স্টার্নোক্লিডোমাস্টোইড। সো এই দিক দিয়ে কিন্তু স্টার্নোক্লিডোমাস্টোইড গেছে, এটা বরাবর বর্ডার বরাবর এভাবে এসে তারপর অপর পাশে গিয়ে আবার অ্যান্টেরিয়র বর্ডার বরাবর এভাবে যাইতে হবে। তাহলে এই একটা হর্সশেপ ইনসিশন দিতে হবে, দিলে কি হবে, ভিতরে মাসল পাওয়া যাবে, সেই মাসল গুলোকে স্প্লিট করতে হবে, করলেই পাস গল গল করে বের হতে থাকবে, সব পাস ওখান থেকে ড্রেন করতে হবে। তারপরে কি আবার একই প্রোটোকল, আইভি অ্যান্টিবায়োটিক দিতে হবে, অ্যানালজেসিক দিতে হবে, আইভি অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, অ্যান্টিপাইরেটিক। আর যেহেতু যদি মুখের ভিতর দিয়ে যদি ড্রেন করি, তাহলে মুখের ভিতরে তো দুর্গন্ধ থাকবে বা ওখানে ইনফেক্টিভ ম্যাটেরিয়াল থেকে যেতে পারে, সেই জন্য অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ দিতে হবে, অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ।